আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এবিসি মেডিকেল স্কুল বিডি এর পক্ষ থেকে এসেনশিয়াল ওয়ার্ল্ড ক্লাস এর ধারাবাহিকতায় জেনারেল এক্সামিনেশন পার্টটুকু পড়ব। আমরা বিগত ক্লাসে একটা হিস্ট্রি টেকিংয়ের যে পার্টগুলো ছিল, যেমন হচ্ছে আমরা পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, নেম, এজ, সেক্স, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, এগুলো সহ আমরা পার্সোনাল হিস্ট্রি, ম্যারিটাল হিস্টোরি এবং লাস্ট 11 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছি, অর্থাৎ মেনস্ট্রুয়াল হিস্ট্রি পর্যন্ত দেখছি। আমরা 12 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার 3টা পার্ট, যেমন জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন এবং হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। তো আমরা 12 নম্বর ক্লিনিক্যাল এক্সামিনেশনের পার্ট হিসেবে জেনারেল এক্সামিনেশন পার্টটুকু দেখব। তো প্রথমেই দেখে নিই যে আসলে জেনারেল এক্সামিনেশনের পার্ট কী কী আছে। তার আগে বলে নেব, যারা বিগত ভিডিওটি দেখেন নাই, অর্থাৎ আমার পূর্বের ভিডিওটি দেখেন নাই, তারা উপরে ভিডিও দেওয়া আছে, অর্থাৎ আমার প্লেলিস্টে অ্যাড করা আছে, আপনারা সেখান থেকে আগে ভিডিওটি দেখে নেবেন। তারপরে এই ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে, আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা দেখব জেনারেল এক্সামিনেশন আসলে কি কি আমরা দেখি। জেনারেল এক্সামিনেশন বলতে আমরা ওই সকল এক্সামিনেশনকে বোঝাই যেগুলো হচ্ছে কোনো রকম ইনস্ট্রুমেন্ট, স্টেথোস্কোপ বা অন্যান্য বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ তেমন করি না, এবং হচ্ছে বেড সাইড আমরা এই এক্সামিনেশনগুলো করে থাকি রোগীর উপরে। তো কম্পোনেন্টসগুলোর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ রোগী কীভাবে আছে, বডি বিল্ড আছে, কোঅপারেশন, ডিকুবিটাস, ইন্টেলিজেন্স থেকে, নিউট্রিশন, এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কোইলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, পামার এরিথমিয়া, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, ডিহাইড্রেশন, ইডিমা, স্কিন কন্ডিশন, পিগমেন্টেশন, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, লিম্ফ নোড, থাইরয়েড গ্ল্যান্ড, নেক বেন, এগুলো আমরা দেখি। এবং লাস্ট ওয়ান যেটা 26 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এনি ডিফর্মিটি, কোনো রকম ডিফর্মিটি আছে কিনা বা কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, সেগুলো আমরা আসলে দেখি। তো এই পয়েন্টগুলো এখানে 26টা অ্যাড করা হয়েছে। এখানে সব মেডিকেলে বা সব জায়গায় আসলে সবগুলো আমাদের প্রয়োজন হয় না, আমি একটা বইয়ের রেফারেন্সে সবগুলো এখানে দিয়ে রাখছি, আপনারা এখান থেকে 2-3টা পয়েন্ট স্কিপ করতে পারেন। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাপিয়ারেন্স আমরা কি দেখি। তো অ্যাপিয়ারেন্সটা আসলে রুগী কীরকম দেখতে, কীরকম দেখা যায়, আমি রুগীর পাশে দাঁড়ানোর পরেই রুগীকে দেখতে আমি কেমন পাচ্ছি আমি একটা ফিগার দিয়ে রাখছি। এরকম হইতে পারে যে পাফি বা মুন লাইক ফেস করে আছে। যদি এরকম থাকে যে পাফি বা মুন লাইক ফেস, তাহলে আমরা পড়ে আসছি সেটা হলো কুশিং সিনড্রোমের একটা লক্ষণ থাকে। আর সকল ডিজিজের ক্ষেত্রে আমরা সাধারণত ইল লুকিংটা দেখে থাকি। তো এখানে আমি আর বেশি পয়েন্ট অ্যাড করি নাই। সাধারণত আমরা ওয়ার্ডের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে আমরা ইল লুকিংটাই অ্যাপিয়ারেন্স হিসেবে লিখে রাখি। তো 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হলো বডি বিল্ড কেমন আছে। তো রুগীটা দেখতে কীরকম, বডি কীরকম, অ্যাভারেজ হইতে পারে, যেটা হলো একটা নর্মাল মানুষ, অথবা স্বাভাবিকের থেকে আমার বয়সের তুলনায় সে বেশি লম্বা হয়ে গেছে মনে হইতেছে। একটা বাচ্চা শিশু আসলো 10 বছরের, তো আসলে 10 বছরের যে একটা মেজারমেন্ট, আমার তো এটা অনুমান আছে। তো সেক্ষেত্রে এর থেকে যদি লম্বা হয় তাই টল লিখবো। যদি অনেকে দেখবো যেটা টলের থেকে শর্টের সংখ্যাটাই বেশি, বয়সের তুলনায় এরকম বৃদ্ধি কম হয়, তো এটাও রোগীর সাথে রিলেটেড, এই জন্য আমরা এগুলো ইনক্লুড করি। বডি বিল্ড কেমন, যে শর্ট কিনা, টল নাকি অ্যাভারেজ আছে। আর লাস্ট ওয়ান যেটা ওবিস পারসন, তো আমি দেখেই বুঝতে পারি, তার ওবিসিটি দেখে আমরা বুঝতে পারি। আর সবচেয়ে ভালো হয় ওবিসিটি বোঝার ক্ষেত্রে বিএমআইটা আমরা নির্ণয় করে যদি দেখি, তাহলে আরও সবচেয়ে অ্যাকুরেট হয়। অর্থাৎ তার উচ্চতা কতটুকু জিজ্ঞেস করলাম এবং বর কতটুকু তা জিজ্ঞেস করলাম, এবং হচ্ছে বর বাই উচ্চতাকে মিটারে নিয়ে স্কোয়ার দিয়ে ভাগ করলে যে আমরা বিএমআই পাই, সেখান থেকে আমরা ওবিসিটি ক্যালকুলেশন করে পেতে পারি। এটা সবচেয়ে ভালো পদ্ধতি হয়। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো কোঅপারেশন, অর্থাৎ রোগী কি আমার কথায় আমি যেরকমভাবে চাচ্ছি ঠিক সেরকম উত্তর দিচ্ছে কিনা, অর্থাৎ আমার কথায় সে কি যথাযথ সাড়া দিচ্ছে কিনা। এমন হয় অনেক সময় ওয়ার্ডে রোগীর সাথে কথা বলতে গেলে কথা বলতে চায় না, আনইজি ফিল করে, অথবা আমাকে সঠিক তথ্য দিতে চায় না, আমার প্রতি বিদ্রূপ ধারণা পোষণ করে। এটা হলো কোঅপারেশন, অর্থাৎ আমার সাথে সে এরকম ইজিলি কথা বলতেছে কিনা। তো এরকম দুইটা হইতে পারে, হয় সে কোঅপারেটিভ অথবা নন কোঅপারেটিভ। এটা আমাদের ডিজিজ অনেক ডিজিজ আছে যেগুলোতে সাধারণত কারোর সাথে কথা বলতে চায় না, বন তেমন ভালো থাকে না, খিটখিটে আচরণ হয়, অর্থাৎ বিহেভিয়ার অ্যাবনর্মাল থাকে। তো সেক্ষেত্রে আমরা কোঅপারেশনটা খুবই ইম্পর্টেন্ট রোগীর সাথে রিলেশন থাকার কারণে। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো ডেকুবিটাস, অর্থাৎ এটা হচ্ছে একটা পেশেন্ট কিভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিছানায় কেউ আছে, কোনো পেশেন্ট আমরা দেখব সাধারণত বেন্ডিং অবস্থায় থাকে, অর্থাৎ
নুয়ে থাকে, যেমন নামাজে রুকুরত অবস্থার মতো করে থাকে। কেউ কেউ আছে সারা সময় বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো একটু আরাম পায়। আবার কোনো পেশেন্ট আছে হচ্ছে আপনার দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, সে অন্য অবস্থাতে গেলে কষ্ট হয়। এরকম অনেক ধরনের অনেক লেভেলের পেশেন্ট আছে। কেউ আছে হচ্ছে বিছনায় ডান কাত হয়ে এরকম পাগুলো বাস করে শুয়ে থাকতে পছন্দ করে। এই সামগ্রিক কন্ডিশন, অর্থাৎ একটা পেশেন্ট বিছানায় কীভাবে শুয়ে থাকতে ভালো লাগে, সেই বিষয়টা হলো টিকোবিটাস। তো এটা সাধারণত ওয়ান চয়েস, অর্থাৎ রোগী যে কোনো মতেই যেভাবেই থাকে সেভাবেই থাকতে পারে, কোনো রকম অসুবিধা হয় না। এটা হলো অন চয়েস। সাধারণত আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ান চয়েসটাই বেশি হয়। তারপরে অনেকগুলো উদাহরণ আছে, আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে সেগুলো উল্লেখ করব। এক একটা পয়েন্ট নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, যেমন ডেকোবিটাস নিয়ে ভিডিও দিব, কোঅপারেশন সম্পর্কে ভিডিও দিব, যে আসলে এরকম ডেকোবিটাস যদি অন্য পজিশনে হয় তাহলে কোন রোগ আমরা বুঝতে পারবো। এই সংক্রান্ত আরও ছোটো ছোটো ভিডিও আমি আপলোড করতেই থাকবো। আপনারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন, ভিডিওগুলো আপনারা আগে পেয়ে যাবেন। এবং একটা উদাহরণ এখানে দিয়ে রাখছি, সেটা হলো যদি রোগী কোনো কারণে প্রপড আপ পজিশনে থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমন আমি স্ক্রিনে যেই ফটোটা দিয়ে রাখছি সেটা হলো মোটামুটি প্রপড আপ পজিশন, অর্থাৎ মাথা বিছানার সাথে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে পজিশনটা, সেটা হলো প্রপড আপ পজিশন। এই অবস্থায় যদি থাকতে বেশি ভালো লাগে তাহলে হচ্ছে বুঝতে হবে রোগীর অ্যাজমা আছে, অর্থাৎ অ্যাজমা পেশেন্টরা এইভাবে প্রপড আপ পজিশনে থাকতে পছন্দ করে। আমাদের পরবর্তী যেই টপিক সেটা হলো অ্যানিমিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যানিমিয়া টেস্ট করা। অ্যানিমিয়া আমরা কোথায় টেস্ট করি? সাধারণত লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, আমি যেভাবে দেখাইছি। আপনারা 2 হাত দিয়ে টান দিয়ে নিচের দিকে এরকম উপর দিকে তাকাতে বলবেন, তাহলে হচ্ছে নিচে লোয়ার পালপেব্রাল কনজাংটিভাটা দেখা যাবে এরকম হলুদ কালার হয়ে যাবে। ডরসাল সারফেস অফ দ্য টাং, আমরা টাঙের ডরসাল সারফেস দেখতে পারি, পামে দেখতে পারি, অর্থাৎ হাতের তালু, সোল পায়ের তালুতে দেখতে পারি, নেইল বেস্টে দেখতে পারি, হোল বডি স্কিনও সাধারণত এরকমভাবে আমরা অ্যানিমিয়া দেখতে পারি। তো অ্যানিমিয়া কেন হয়, কিভাবে হয়, কী কারণে হয়, আমরা এরকম অ্যানিমিয়া পেলে কোন কোন রোগের দিকে যাব, এই সংক্রান্ত ছোটো ভিডিওতে আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা জন্ডিস দেখতে পারি। জন্ডিস আমরা কোথায় দেখি? আপার বালবার স্ক্লেরাতে দেখতে পারি। অর্থাৎ আপনি একটা সুন্দর করে এক হাতে এরকম চোখটা উপর দিকে টান দিয়ে ধরলেন, আর একটা হাত নিচের দিকে দিয়ে বললেন, বাবা আমার হাতের তালুর দিকে তাকান, অর্থাৎ আপনি তার বুক বরাবর হাতটা রাখবেন। তো সে দেখতে গেলেই আমরা আসলে সাধারণত আপার বালবার স্ক্লেরাটা আমরা দেখতে পারবো। ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাঙে আমরা সাধারণত দেখতে পারি, ফেসে দেখতে পারি, পামে, সোলে অথবা হোল স্কিনে আমরা জন্ডিস দেখতে পারি। পরবর্তী টপিক যেটা আছে সেটা হলো আমাদের সায়ানোসিস। সায়ানোসিসটা সাধারণত হাত পা এরকম নীল হয়ে যায়। যেমন আমরা সায়ানোসিসটা 2 ধরনের আছে, সেটা হলো আমরা পড়ে আসছি সেন্ট্রাল, আর একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল সায়ানোসিসটা আমরা সাধারণত ইনার অ্যাসপেক্ট অফ দ্য লিপসে দেখি, অর্থাৎ টুটের ভিতরের অংশে দেখি, টাঙে দেখি, মিউকাস মেমব্রেনে দেখি। কিন্তু পেরিফেরাল যে সায়ানোসিস আছে সেটা হলো টিপ অফ দ্য নোসে দেখি, ইয়ার দেখি বা ইয়ার লোবিওলসে দেখি, নেইল বেডসে দেখি, পামস অ্যান্ড সোলে দেখি সায়ানোসিসটা। তো সায়ানোসিস সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি ছোট আকারে একটি দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টপিক হলো আমাদের ইডিমা। ইডিমা অনেক রোগের সাথে রিলেটেড থাকে। কোথায় ইডিমা হলে চোখ মুখ কখন ফুলে যাবে, কখন হচ্ছে পা ফুলে যাবে, এগুলো আমরা জানি। ইডিমাটা অনেক ইম্পর্টেন্ট, রোগের সাথে রিলেটেড। তো সেই সংক্রান্ত কথা পরবর্তীতে বলা যাবে। তো এখন দেখবো আমরা আসলে ইডিমাটা কোথায় দেখি। সেটা হলো মিডিয়াল মেলিওলাসে দেখি, ওভার দ্য শিন অফ টিবিয়াতে দেখি, ওভার দ্য স্যাক্রামে দেখি, ফেসে দেখি, অ্যাবডোমেন দেখি। এছাড়াও অনেক পয়েন্ট আছে, এগুলো মূলত আমরা দেখি, ওইগুলো সংক্রান্ত পরবর্তীতে কথা বলবো। পরবর্তী পয়েন্ট যেটা সেটা হলো আমাদের ডিহাইড্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডিহাইড্রেশন অনেক রোগের সাথে রিলেশন। আমরা ডিহাইড্রেশন সাধারণত কোথায় দেখি? সেটা হলো ড্রাই টাং। আমরা কীভাবে বুঝি যে আসলে একটা পেশেন্ট ডিহাইড্রেশনে আছে? তো প্রথমে যেটা হলো সেটা হলো ড্রাই টাং থাকবে, থার্স্টি অ্যান্ড রেস্টলেসনেস থাকবে, রেপিড পালস থাকবে, সানকেন আই থাকবে, হাইপোটেনশন থাকবে, রিডিউসড স্কিন ইলাস্টিসিটি থাকবে এবং হচ্ছে অলিগুরিয়া থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো সাধারণত সে ডিহাইড্রেশনে আছে। ডিহাইড্রেশনগুলো আমরা সাধারণত যে কোনো স্কিনের যে কোনো জায়গায় করতে পারি। সাধারণত আমরা ওয়ার্ড ক্লাসে অ্যাবডোমেনে করে থাকি, স্কিনকে এরকমভাবে টান দিয়ে দেখে। এছাড়াও টাং, লিপস এগুলো দেখেও আমরা বুঝতে পারি। পরবর্তী পয়েন্ট যেটা আমাদের সেটা হলো পালস। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভাইটাল যে 4টা সাইন আছে তার মধ্যে একটা হলো পালস। তো পালসটা আমরা সাধারণত 1 মিনিট পর্যন্ত দেখতে থাকি এবং নর্মাল হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 60 থেকে 120 পার মিনিট, এবং নিওনেটস যারা আছে, নবজাতক যারা আছে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত 120 থেকে 160 বিটস পার মিনিট নর্মাল ধরে থাকি।
তো পালস বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা মেজারমেন্ট করতে পারি। তবে সবচাইতে কমন যেটা ইউজ করি আমরা সেটা হলো রেডিয়াল পালস, এবং এছাড়াও অন্যান্য পালস আছে, সেটা হলো ব্রাকিয়াল, ক্যারোটিড, ফেমোরাল, পপ্লিটিয়াল, পোস্টিরিয়র টিবিয়াল, অ্যান্টেরিয়র ডরসালিস পেসিস, আর্টারিয়া ডরসালিস পেডিস। তো এই হলো আমাদের পালস। পালসের সাথেও আমাদের অনেক রোগের, যেমন কার্ডিওলজিক্যাল যত রোগ আছে, ডিজিজ আছে, তো সেগুলোর সাথে সাধারণত পালসের একটা রিলেশন সবসময় থাকে। আচ্ছা, এই সম্পর্কে পরবর্তীতে ছোট ভিডিওতে আমরা কথা বলবো ইনশাল্লাহ। পরবর্তী টপিক যেটা আমাদের, সেটা হলো ব্লাড প্রেশার বা বিপি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মেডিকেলের জন্য। সেটা হলো ব্লাড প্রেশার সম্পর্কে আমরা নর্মাল হচ্ছে লেস দেন, এগুলো এখানে লিখে আছে, আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলে সহজ হয়। এগুলো একটু লিখে রাখবেন। লেস দেন ফিজিওলজি তো পড়ে আসছেন, তারপর দেখবেন লেস দেন 120 অ্যান্ড লেস দেন 80, এবং এলিভেটেড যেটা সেটা হলো 129-এর কম এবং 80-র কম। হাই ব্লাড প্রেশার আমরা কখন বলবো, যখন এরও আবার স্টেজ আছে, স্টেজ হচ্ছে দুইটা স্টেজ আছে নর্মালি। তো এলিভেটেড যেটা সেটা হলো 130 থেকে 139, আর ওইদিকে ডায়াস্টোলিকটা হলো 80 থেকে 89, এবং যেটা হচ্ছে স্টেজ 2 হাইপারটেনশনে সেটা হলো আপনার 140 অথবা তার বেশি, এবং হচ্ছে ডায়াস্টোলিকটা হচ্ছে 90 অথবা তার বেশি। তো এই সংক্রান্ত আমরা আরও বিস্তারিত কথা পরবর্তীতে বলবো। ব্লাড প্রেশার কীভাবে মেজারমেন্ট করি এই সংক্রান্ত ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। আমরা সাধারণত টেম্পারেচারটাও রোগের সাথে রিলেটেড টেম্পারেচার। তো এই টেম্পারেচারটা সাধারণত আমরা কোথায় দেখি, সেটা হলো ওরাল ক্যাভিটিতে দেখি, এক্সিলাতে দেখি, রেকটামে দেখি, গ্রোইনে দেখি, স্কিনে দেখি। আমরা কখন কোথায় দেখি, এবং হচ্ছে তার নর্মাল ভ্যালু সংক্রান্ত রোগ অ্যাসোসিয়েটেড ডিজিজ সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। পরবর্তী পয়েন্ট যেটা আমরা দেখি সেটা হলো রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেটটা সাধারণত নর্মাল যে পেশেন্টের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে সেটা হলো 14 থেকে 16 বিটস পার মিনিট, এবং টেকিপনিয়া যদি হয় তাহলে আমরা 16 বিটসের বেশি হলে আমরা তাকে বলি টেকিপনিয়া, এবং 14 বিটের যদি কম হয় তাকে বলি ব্রেডিপনিয়া। তো এটা সাধারণত চোখের মাধ্যমে দেখতে হয়, মোবাইল ধরে 1 মিনিট পর্যন্ত আমরা সাধারণত দেখি, এবং হচ্ছে বুক কতবার ওঠানামা করলো এখানে আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তীর চিহ্নের মাধ্যমে, সেটা আমরা কাউন্ট করে করে রেসপিরেটরি রেট বলতে পারি। পরবর্তীতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা নখে কয়েকটা জিনিস দেখি, তার মধ্যে প্রথম হলো ক্লাবিং। ক্লাবিং সম্পর্কে যদি বলি তাহলে সেটা হলো আমরা শ্যামরথ সাইন সম্পর্কে জানতে হবে। সেটা হলো প্রথম চিত্রে যে তীর চিহ্ন দেওয়া, সেখানে একটা উইন্ডো দেখা যাচ্ছে বা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। সাধারণত নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, আপনি এখন ভিডিও দেখছেন, আপনার হাতেও এরকম করে দেখেন, মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, এবং দুই দিক দিয়ে ব্লক থাকবে, উইন্ডোর মতো থাকবে। এবং যারা হচ্ছে ক্লাবিং থাকে, সাধারণত ক্লাবিং অর্থাৎ আমরা ক্লাবিং কখন বলি, যখন দুইটা নেল একসাথে করলে দুইটা নখ যেটা নেল ব্যাট সেটা আলাদা হয়ে যায়, তাকে ক্লাবিং বলে। আশা করি ফিগারে ভালো দেখতে পারতেছেন। ক্লাবিং কেন হয় এবং কিভাবে আমরা রোগের সাথে কীভাবে অ্যাসোসিয়েটেড সেই সংক্রান্ত কথা আমরা ছোটো ভিডিওতে বলবো। পরবর্তী পয়েন্ট যেটা সেটা হলো কোইলোনাইকিয়া। কোইলোনাইকিয়া হয় আমাদের সাধারণত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোইলোনাইকিয়াও আমরা নেইল বেড দেখি, নেইল বেডটা চিত্রের মতো হয়ে যায়, এবং এটার কারণটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো একটা পেশেন্টের নখ এরকম দেখবো তাহলে বুঝবো তার কোইলোনাইকিয়া হয়েছে, এবং এবং রোগ সম্পর্কে আমরা দুইটা রোগ সাসপেক্ট করতে পারি, সেটা হলো ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা ফাঙ্গাল ইনফেকশনস অফ দ্য নেলে ফাঙ্গাল ইনফেকশন হলেও আমরা এরকম হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট যেটা দেখবো আমরা সেটা হলো লিউকোনাইকিয়া। লিউকোনাইকিয়া সাধারণত নখগুলো এটাও নেল বেডে দেখি, এবং এটা সাধারণত সাদা হয়ে যায়। এটা এখানে একটু কম দেওয়া আছে, আর একটু ফিগার দিলে ভালো হতো, আর সমস্যা নেই, পরবর্তী ভিডিওতে কথা বলবো। লিউকোনাইকিয়া কোথায় কোথায় হয়, সাধারণত ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন ম্যালনিউট্রিশনে সাধারণত আমরা লিউকোনাইকিয়াটা পেয়ে থাকি, এবং অন্যান্য রোগ সংক্রান্ত কথাও বিস্তারিত কথা বলবো। তো পরবর্তী পয়েন্ট যেটা দেখবো সেটা হলো লিফ নোড সোয়েলিং যেটা আছে, সেটা আমরা সাধারণত লিম্ফ নোডগুলো এক্সামিনেশনগুলো এগুলো আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। এগুলো আপনাদের সকলেরই শিখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটা সাধারণত কী জন্য লিম্ফ নোডগুলো আমাদের স্বাভাবিক থেকে বড় হয়ে যায় বা সোয়েলেন হয়ে যায়, আমি এখানে 4টা পয়েন্ট উল্লেখ করছি। সেটা হলো প্রথমে ইনফেকশন হইতে পারে, ইনফেকশন হলে আমাদের লিম্ফ নোডগুলো ফুলে যায়। ম্যালিগন্যান্ট ডিজিজ যেমন ক্যান্সার এগুলো যদি হয় তাহলে হচ্ছে টিউমার, এগুলো যদি হয় তাহলে হচ্ছে আমাদের লিম্ফ নোডগুলো ফুলে যায়। ইমিউনোলজিক্যাল যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লিম্ফ নোডগুলো ফুলে যায়, এবং বিভিন্ন ড্রাগসের রিঅ্যাকশনের কারণে, অ্যাডভার্স ইফেক্টের কারণে আমাদের লিম্ফ নোডগুলো ফুলে যায়।
পরবর্তী পয়েন্ট যেটা আমরা দেখব জেনারেল এক্সামিনেশনে, সেটা হলো আমাদের পিগমেন্টেশন। পিগমেন্টেশন সাধারণত দুই রকমের হয়, একটা হাইপো পিগমেন্টেশন আর একটা হলো হাইপার পিগমেন্টেশন। আমরা এখানে হাইপার পিগমেন্টেশন সম্পর্কে একটু কথা বলছি, সেটা হলো বিভিন্ন কারণে হইতে পারে, এজ স্পটস হইতে পারে, একনোমার্স হইতে পারে, ফেস লেক্স হইতে পারে, অথবা মেলাসমা হইতে পারে। তো পিগমেন্টেশন সম্পর্কেও আমরা পরবর্তী কথা বলবো। তাহলে একটা পয়েন্ট হলো জেনারেল এক্সামিনেশনে পিগমেন্টেশন আমরা দেখব। পরবর্তীতে হলো আমরা বডি হেয়ার ডিস্ট্রিবিউশনও দেখব, সারা শরীরে এরকমভাবে হেয়ারের ডিস্ট্রিবিউশন সম্পর্কে দেখব। অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে হাইপারট্রাইকোসিস অর্থাৎ লুমি আবৃত থাকে সারা শরীর, তো সেক্ষেত্রে আমরা এগুলো জানি জেনেটিক ডিজিজ। এছাড়াও আমরা সাধারণত বডি হেয়ার ডিস্ট্রিবিউশন দেখেও বিভিন্ন রোগ সাসপেক্ট করতে পারি। তো সাধারণত এলোপেশিয়া হইতে পারে, একটু এখানে হিন্টস দিয়ে রাখছি। এলোপেশিয়া কেন হয় সেটা হলো হাইপোথাইরয়েডিজমের কারণে হইতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে হইতে পারে, অথবা বার্নসের কারণে হইতে পারে, ক্যান্সারের কারণে সাধারণত আমাদের এই এলোপেশিয়া হয়, অর্থাৎ চুল পড়ে যায় মাথা থেকে বা সারা শরীর থেকে চুলের পরিমাণ কমে যায়। তো এটাও আমরা পরবর্তীতে ছোটো আকারে ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তী পয়েন্ট যেটা আমরা দেখবো জেনারেল এক্সামিনেশনে, সেটা হলো আমাদের কনজেনিটাল অ্যানোমালিস। হ্যাঁ, তো কনজেনিটাল অ্যানোমালিস, এটা হয়তো আমাদের আজকের জন্য শেষ টপিক জেনারেল এক্সামিনেশনের। সেটা হলো দেখবো আমরা জন্মগত কোনো ডিজিজ আছে কি না পেশেন্টের। তো অনেকে আছে ক্লাব ফুট, বাচ্চাদের ক্ষেত্রে এটা একদম দেখা যায়, বয়স্কদের ক্ষেত্রেও এরকম পাওয়া যায়। অথবা আমরা যদি দেখি পলিড্যাকটাইলোগ্রাফি, অর্থাৎ একাধিক আঙ্গুল যদি থাকে, পলিড্যাকটাইলও বলি, তাহলে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল মানুষের সাধারণত 5টা আঙ্গুল থাকে, এখানে 6টা আঙ্গুল করে দেখা যাচ্ছে। তো এটা হলো অ্যাবনর্মাল। তো এগুলো আমাদের জেনারেল এক্সামিনেশনে নোট করতে হয়। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকে আমরা ক্লিনিক্যাল যে পার্টটা ছিল, অর্থাৎ ক্লিনিক্যাল এক্সামিনেশনের 3টা পার্ট ছিল, জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন। তার প্রথম পার্ট জেনারেল এক্সামিনেশনে কী কী পয়েন্ট দেখব সেই সংক্রান্ত একটু কথা বলছি এবং একটু হিন্টস দিয়ে রাখছি বিভিন্ন বিষয়। এই প্রত্যেকটা টপিকের উপরে আবার পুনরায় ছোটো ছোটো ভিডিও আসবে এবং যেই জেনারেল এক্সামিনেশনগুলো হাতে কলমে সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এবিসি মেডিকেল স্কুল বিডি, তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে ভিডিওগুলো পেতে। এবং যদি আপনাদের উপকার হয় এবং অন্যদের এগুলো প্রয়োজন বোধ করেন, তাহলে অন্যদের মাঝে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের কার্যক্রম চ্যানেল সম্পর্কে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই প্রত্যাশা আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।